তাদের যে তাকে অর্ডার দিত বা জাজমেন্ট দিত, সেই জাজমেন্টটা ইমপ্লিমেন্ট, সেই জাজমেন্টটা কার্যকর। তার মানে এটা হচ্ছে এক্সক্লুসিভ জুরিসডিকশন, একচ্ছত্র অধিকার। এটা কিন্তু খাতা বইতে লেখা ছিল না, এটা কিন্তু কোনো পার্লামেন্ট দিয়ে এটা আসে না, কোনো আইনসভা দিয়ে আসে না, কোনো শাসকের মাধ্যমে আসে না। সেটা হচ্ছে কমন সেন্স থেকে তারা একটা জাজমেন্ট দিত, সেই কমন সেন্সের জাজমেন্টটাই আপনার ইমপ্লিমেন্ট করতে। সেটা ছিল একচ্ছত্র অধিকার তৎকালীন সময়ের জন্য, একচ্ছত্র অধিকার। ঠিক আছে, পরবর্তীতে এসে বললাম না, আর্ল অফ অক্সফোর্ড কেসে এসে জাস্টিস কুকের সাথে চ্যান্সেলর এলসমেয়ারের জাজমেন্টের বার্ষিক হয়ে গেল। জাস্টিস কুক জাজমেন্ট দিল, এলসমেয়ার সেটা বাতিল করে দিল, এই সংঘর্ষ বেজে গেল। এতদিন হচ্ছে কি, কমন ল কোনো কিছু দিতে না পারলে, কমন ল কোনো কিছু দিতে না পারলে কিংসের কাছে যেত, কমন ল কিছু দিতে না পারলে কিংসের কাছে যেত, কমন ল কোর্টে কোনো আইন না থাকলে কিংসের কাছে যেত। কিন্তু যখন আর্ল অফ অক্সফোর্ড কেস দেখা গেল, কমন ল কোর্টে জাস্টিস কুক একটা জাজমেন্ট দিল, সেই জাজমেন্টের আবার বিপরীতমুখী জাজমেন্ট দিল কে, এলসমেয়ার। হ্যাঁ, আপনার কিংসের কাছে গিয়ে আবার এলসমেয়ার একটা জাজমেন্ট দিল। তার মানে চ্যান্সেলর এবং জাস্টিসের বিচার রায়টা সাংঘর্ষিক হয়ে গেল। একটা দেশে যদি দুইটার মাথা যদি দুই রকমের রায় দেয়, স্বাভাবিকভাবে সেটা কার্যকরী হয় না, জনগণের আস্থা উঠে যাবে। এই কারণেই সেটাকে আর সাংঘর্ষিক রাখলো না, পরে জুডিকেচার অ্যাক্ট করলো। জুডিকেচার অ্যাক্ট করে দুটাকে একসাথে করে ফেললো, দিবা দুজনে মিলেই দিবা, কোনো আলাদা সাংঘর্ষিক কিছু হবে না। কিন্তু এটার আগ পর্যন্ত একচ্ছত্র অধিকার ছিল। হ্যাঁ, এক্সক্লুসিভ জুরিসডিকশন তখন ছিল, বর্তমানে কিন্তু এক্সক্লুসিভ জুরিসডিকশন নাই। তখনকার সময় কিন্তু আপনার যদি কিংসে কিছু কমন ল কোর্ট কিছু দিতে না পারতো, কোনো রিলিফ দিতে না পারতো, তখন মানুষ কিংসের কাছে যেত। সাংঘর্ষিক হয়ে গেছিল শুধু আর্ল অফ অক্সফোর্ড কেসে। তখন কিংসের কাছে গেলে কিংস সেটার একটা সলিউশন দিত, মানে কিংস তো দিত না, চ্যান্সেলররা দিত। তখন সেই জুরিসডিকশনটাকে বলা হতো আপনার একচ্ছত্র অধিকার বা এক্সক্লুসিভ জুরিসডিকশন। তারপর দেখেন, তারপর হচ্ছে কনকারেন্ট জুরিসডিকশন। কনকারেন্ট জুরিসডিকশন সেটা হচ্ছে সহযোগী এখতিয়ার, সহযোগী এখতিয়ার, সহযোগী এখতিয়ার, কনকারেন্ট জুরিসডিকশন, পাশাপাশি সহযোগী। কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত যে সাংখ্যিকের বিষয় কিছু না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত কমন ল কোর্টে যখন কোনো একটা বিচার আসতো, বিচার আসার পরে কমন ল কোর্টের জাস্টিসে যখন দেখতেন যে না, এই বিচারটার আইন আমাদের এখানে আছে, কিন্তু যে আইন, যে বিচারের যে তথ্য বা যে বক্তব্য, সেই বক্তব্যের খাতিরে আমাদের এই আইনটা সম্পূর্ণরূপে সপ্রতুল নয়, স্বয়ং সম্পূর্ণ নহে, সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ নয়, তখন জাস্টিসরাই তাদেরকে পরামর্শ দিত যে তোমরা কিংসের কাছে যাও, তোমরা কিংসের কাছে যাও। তখন কিংসে কমন লটাকে বলবৎ রেখে, কমন লকে বলবৎ রেখে সেটাকে সুন্দর অ্যাপ্লাইয়ের জন্য, ওই কৃষকের মামলাটা মাথায় রাখবে, কমন লকে বলবৎ রেখে সেটাকে অ্যাপ্লাই করার জন্য সেটা একটা আপনার ওই চ্যান্সেলররা কিছু জিনিস সহযোগী কিছু এখতিয়ার এক্সারসাইজ করতে পারে। কমন ল ঠিক আছে, তোমার জাস্টিসে যে জিনিসটা আইন যেটা আছে কমন ল সেটা থাকুক, সেটার সাথে আমরা এই বিষয়টাকে যুক্ত করে দিলাম, দ্যাটস কল দ্য কনকারেন্ট জুরিসডিকশন। ওই যে বললাম বন্যা দুর্গত হওয়ার কারণে কিছু কনকারেন্টলি কিছু ইমপ্লিমেন্টেড করে, সেই ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আপনার ইয়েকে আপনার সেটার সেই ইয়েকে সেই ফার্মারকে একটা রিলিফ দেওয়া। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে সহযোগী বা কনকারেন্ট জুরিসডিকশন। হ্যাঁ, সেটা হচ্ছে কনকারেন্ট জুরিসডিকশন। একটু এক মিনিট, আমার একটা ফোন আসছে, আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলতেছি। আমি ক্লাসে আছি। কনকারেন্ট জুরিসডিকশন, হ্যাঁ, কনকারেন্ট জুরিসডিকশন হচ্ছে সহযোগী, সহায়তা করা, যে পাশাপাশি কোন একটা কমন লটা আছে সহায়তা করা। আর এক্সক্লুসিভটা কমন ল টোটালি নেই, ইকুইটি এটা সলিউশন দিল। ঠিক আছে, কমন ল টোটালি নাই, চ্যান্সেলর এটা সলিউশন দিল। আর এখানে কমন ল আছে, কিন্তু কমন লর যে বক্তব্য, মানে ভিকটিমের, মানে আপনার লিটিগেন্ট পার্সনের, যিনি আইনের কাছে আশ্রয় চাচ্ছেন, ওনার বক্তব্যের সাথে কমন লর যে রিলিফটা সেটা অপ্রতুল, সেটা প্রতুলতা না, এটা ফুল স্বয়ং সম্পূর্ণ না। তখন জাস্টিসটাই পরামর্শ দিত যে এটা স্বয়ং সম্পূর্ণ না, তোমার আবেদনের সাথে এটা কমপ্লিটলি যাচ্ছে না, সুতরাং তুমি কিংসের কাছে। এবং কিংস সেই কমন লটাকেই মাথায় নিয়ে চ্যান্সেলররা সেটাকে একটা সুন্দর একটা সলিউশন দিয়ে দিত। এই যে সুন্দর একটা সলিউশন দিত, একটা ক্ষমতার ব্যবহার করত কমন লকে বলবৎ রেখে, সেটা হচ্ছে কনকারেন্ট বা সহায়তা জুরিসডিকশন। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি স্যার, বুঝেছি। থ্যাংক ইউ।
এরপরে আমরা আরেকটাতে চলে যাচ্ছি। আর 3 নাম্বার ইকুইটি আদালতকে কি আরেকটা চ্যান্সেরি আদালতও বলে? ইয়েস, চ্যান্সেরি আদালত বলে, কোর্ট অফ চ্যান্সেলর, নট চ্যান্সেরি আদালত, কোর্ট অফ চ্যান্সেলর, চ্যান্সেরি আদালত বলতো, এখন নাই আর কি। এটা 1873 আগে ছিল, হ্যাঁ, 1874 সালের আগ পর্যন্ত ছিল চ্যান্সেরি আদালত, হ্যাঁ, CHANCERY, চ্যান্সেরি কোর্ট, চ্যান্সেরি কোর্ট। বইতে পড়তে গিয়ে মানে বিভিন্ন জায়গায় আচ্ছা 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 আচ্ছা, এই আমার কথা যেগুলো বলছি সব কথাই ওখানে পাবেন, ঠিক আছে, সব কথাই পাবেন। আমি আমার মতো করে এক্সপ্লেইন করছি, গল্পের মতো করে, যাতে আপনাদের বুঝতে সুযোগ ভালো হয় সেটা এক্সপ্লেইন করছি। আমি লাইন বাই লাইন বই ধরে বলে যেতে পারছি, কিন্তু বই ধরে বললে আপনাদের আসলে, বই তো আপনার সামনেই আছে, আমরা যদি গল্পের মতো আলোচনা করি আপনাদের শুনতে ভালো লাগবে, আপনার বুঝতে আমি একটু বাচ্চার কান্নাটা একটু বন্ধ করেন। এরপরে আসেন, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে সহযোগী, আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি। একটা হচ্ছে সহযোগী, একটা হচ্ছে সাহায্যকারী। একটা সহযোগী, একটা সাহায্যকারী। দেখেন, আমি সহযোগী এবং সাহায্যকারীর ভিতরে আমি ছোট্ট একটা পার্থক্য আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, আমি পার্থক্যটা বললে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে সহযোগী এবং সাহায্যকারী। এই যে একটু আগে বললাম যে সাহায্যকারী এবং সহযোগী এটা হচ্ছে দুই জিনিস। যেমন আমি একটু আগে যে কথাটা বললাম, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি এক্সাম্পল গুলো আগেও দিয়েছি, কারণ এক্সাম্পল দিলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। একটু আগে একটা চুক্তির কথা বললাম না, 10 ঘন্টা চুক্তি করলো, চুক্তি করার পরে 3 ঘন্টা কি হয়ে গেল, অ্যাকোয়ার হয়ে গেল। অ্যাকোয়ার হওয়ার পরে স্বাভাবিকভাবে চুক্তি করা মানে তো প্রপার্টি তার কাছে হ্যান্ড ওভার হয়নি, মানে ব্যক্তির কাছে রয়ে গেছে। তাহলে এখানে যে ব্যক্তির কাছে রয়ে যাওয়ার কারণে যে চুক্তির আইনের উপরে একটা এফেক্ট পড়ে গেছে, কারণ চুক্তিটা কিন্তু এফেক্টেড হয়ে গেছে। কারণ আপনি চুক্তি করেছেন 10 ঘন্টা, পরবর্তী দেখা গেল 3 ঘন্টা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে দিচ্ছে। এখানে আবার আরেকটা আইন চলে এসেছে, এখানে অ্যাকোয়ার করার পরে এখানে একটা উনি একটা ক্ষতিপূরণ পাবেন, এখানে একটা বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে, অনেক বিষয় আসবে। তাহলে এই ক্ষেত্রে ক্ষতিপূরণটা কে পাবেন? যিনি চুক্তি করেছেন তিনি পাবেন, কারণ উনি কিন্তু মালিক রয়ে যাচ্ছে। আর 7 ঘন্টার ভিতরে চুক্তি যে করেছেন সে যদি কত টাকা দিয়েছেন এবং 7 ঘন্টাটা কিন্তু উনি চুক্তি অনুযায়ী ওই ব্যক্তির কাছে বিক্রি করার তার ক্ষমতা আছে। খুব ভালো করে খেয়াল করলেন, করিম রহিমের সাথে 10 ঘন্টা প্রপার্টি নিয়ে একটা চুক্তি করল। চুক্তি করার পর চুক্তি যখন করলো, চুক্তির মেয়াদ ছিল 1 বছর। 1 বছরে বলা হলো যে তোমার এই প্রপার্টিটা আমি 50 লক্ষ টাকা দিয়ে কিনবো, তোমাকে আমি 30 লক্ষ টাকা দিলাম, যেটাকে আমরা বায়না বলি, আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা বায়না বলি, হ্যাঁ, বায়নাটাই ধরে। বায়নাটা হলে আপনার জন্য সুবিধা হবে, কারণ অনেকে বায়না সম্পর্কে ওয়াকিবহাল আছে। বললো যে আমি তোমার এই প্রপার্টিটা 10 ঘন্টা প্রপার্টি আমি 50 লক্ষ টাকা দিয়ে কিনবো, তোমাকে আমি 20 লক্ষ টাকা দিলাম, আগামী 1 বছরের মধ্যে 30 লক্ষ টাকা তোমার কাছ থেকে আমি 10 ঘন্টা প্রপার্টি রেজিস্ট্রি দিয়ে দিই। ওকে, ইটস ওকে, কমপ্লিট, রেজিস্ট্রি কমপ্লিট, রেজিস্টার্ড হলো, সবকিছু হলো, ফুলফিল, আইন অনুযায়ী যা যা করা সব হয়ে গেল, কমপ্লিট। জাস্ট চুক্তি হওয়ার 1 বছর হওয়ার আগে ঠিক 11 মাসের মাথায় গভর্নমেন্ট রহিমের উপর, মানে যিনি এক্সিকিউট করেছিলেন চুক্তি, তার উপর নোটিশ দিয়ে বললো তোমার এই প্রপার্টি 3 ঘন্টা প্রপার্টি সরকার অ্যাকোয়ার করবে, তোমার অ্যাকোয়ার অনুযায়ী তুমি তোমার টাকাটা নিয়ে যাও, করে একটা নোটিশ তার উপর জারি করবে। চুক্তি মানে প্রপার্টি কিন্তু ট্রান্সফার হওয়া না। চুক্তি প্রপার্টি ট্রান্সফার করতে হলে বিক্রয় কবলা লাগবে, যেটা হচ্ছে ডিড অফ সেল লাগবে। সুতরাং চুক্তিটা হচ্ছে ইটস অ্যান অব্লিগেশন, রহিম ইজ অবলাইজড টু এক্সিকিউট দ্য রেজিস্টার্ড ডিড টু করিম, ঠিক আছে। তাহলে 3 ঘন্টার একটা অংশ পার্ট হয়ে গেল। এই যে 3 ঘন্টা পার্টের ক্ষেত্রে, এই যে 3 ঘন্টা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নাও, এই 3 ঘন্টার জন্য ইকুইটি একটা সলিউশন দেবে। এটা হচ্ছে এই যে সলিউশন ইকুইটি 3 ঘন্টার একটা দেবে, সেটা হচ্ছে সহযোগী, সেটা হচ্ছে সহযোগী। ওই 3 ঘন্টার উপর ইকুইটি একটা স্পেশাল সলিউশন, সেটা হচ্ছে সহযোগী, ঠিক আছে। সেটা হচ্ছে সহযোগী আপনার এখতিয়ার। এখন আসেন, আসতে পারে স্যার তাহলে সাহায্যকারী কোনটা, অক্সিলারি কোনটা? এটা হচ্ছে কনকারেন্ট। আর অক্সিলারি কোনটা? ওই যে কৃষকের কথা বললাম, কৃষকের কথা, সেই কৃষকেরটা হচ্ছে সাহায্যকারী, অক্সিলিয়ারি। আমার মনে হচ্ছে আমার আর এক্সপ্লেন করার দরকার নেই। আমার সেই কৃষকের যে মানে এই যে ল প্লাস ইকুইটি বললাম না, সেই কৃষকের যে সিচুয়েশনটা, সেই সার্কামস্টেন্সেসটা, সেটা হচ্ছে অক্সিলিয়ারি, সাহায্যকারী। দ্যাট মিনস আইন বলবৎ করতে গিয়ে যদি কোনো সময় আইনের যথাযথ বলবতে সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যা নিরূপণে
সেই সমস্যা নিরূপণে ইকুইটি যদি সাহায্য করে বা ইকুইটি যদি সেখানে অবদান রাখে, সেই অবদান রাখাকে আমরা বলি সাহায্যকারী বা অক্সিলারি জুরিসডিকশন। সেই কৃষকেরটা হচ্ছে অক্সিলারি জুরিসডিকশন, আর করিমের যে 3 ঘন্টা নিয়ে যে আলাদা করে, কারণ ওই 3 ঘন্টা কিন্তু চুক্তির বাইরে চলে গেছে, এটা হচ্ছে আলাদা একটা সার্কামস্টেন্স ক্রিয়েট হচ্ছে। এটার সলিউশন দিবে কে? এটা দিবে ইকুইটি। দ্যাটস দ্য কনকারেন্ট। ঠিক আছে, তখনকার দিনে কনকারেন্ট ছিল, তখনকার হিসাবে কনকারেন্ট, তখনকার হিসেবে 1870 আগে যখন চ্যান্সেলর কোর্ট ছিল, সেই চ্যান্সেলর কোর্টের জন্য কনকারেন্ট। এখন তো একসাথে হয়ে গেছে, যেহেতু একসাথে হয়ে গেছে এখন এটাকে আমরা একসাথে আমরা ইকুইটি এবং কমন ল একসাথে চর্চা করি। সুতরাং এখানে হচ্ছে ইকুইটেবল জাস্টিস। এখন আমরা কেউ কখনো বলি না যে উই ওয়ান কমন ল, উই ওয়ান কমন ল, এটাও বলি উই ওয়ান ইকুইটি, উই ওয়ান ইকুইটি বলি। আমরা বলি উই ওয়ান জাস্টিস, উই ওয়ান justice. Always said that we want justice. The court is the always try to the justice always ensure the বিচার। আমরা we want justice. হ্যাঁ, যারা বিচারক থাকেন বা জাজ থাকেন, জাজ always try to establish the justice. The judge never try to establish the law. Judge never establish the equity individually. It's also a mix of law and all the justice. Okay, so court always try to establish the justice. তাহলে এখনকার সার্কামস্টেন্স অনুযায়ী আমরা বলবো ইটস এ জাস্টিস, বাট তখনকার সার্কামস্টেন্স ইকুইটির যে এগুলো তো আমাকে জানতে হবে। হ্যাঁ, এই যে ক্রমবিকাশটা আমাকে জানতে হবে। ক্রমবিকাশটা যদি আমি না জানি, ইকুইটি তখন কি কি চর্চা করতে সেটা যদি না জানি, আমি এখন এক্সারসাইজ করতে পারবো না। কারণ সেগুলো এখনো আছে, কিভাবে আছে, সেটা মিক্স হয়ে আছে, ভার্সেস হয়ে গেছে, মিক্স হয়ে আছে, লয়ের সাথে মিক্স হয়ে আছে। একই কোর্ট সেটা কি করে, একই কোর্ট সেটা এক্সারসাইজ করে, মানে পাওয়ারটা একটা কোর্টকে দেওয়া হচ্ছে। আগে যেমন কমন জাস্টিস এখন ছিল, চ্যান্সেলর আলাদা ছিল, এখন চ্যান্সেলর যিনি জাস্টিস উনি, জাস্টিস যিনি চ্যান্সেলর উনি, একই ব্যক্তি, একটাই বিচার, হাইকোর্ট অফ জাস্টিস। জাস্টিসে সব কিছু করবে, চ্যান্সেলর এখন আর নাই। চ্যান্সেলরদের ওই ক্ষমতাটা জাস্টিসকে দিয়ে দেওয়া হয়েছে এবং একটা কোর্ট অমূল্য গঠন করে, সেই একটা কোর্ট গঠন করে, হাইকোর্ট অফ জাস্টিস গঠন করে, সেটাকে আপনার কি করা হয়েছে, সেটাকে এস্টাবলিশ করা হয়েছে। এই কারণে এখন আর কারোর সাথে কেউ ফাইট নেই। এখন হচ্ছে যখন যে আইনটা যেভাবে ইয়ে করতে হয়, আপনারা যখন কোনো আর্জি করবেন, কোনো প্লেইন করবেন, প্লেইনকে দেখবেন প্রতিটা প্লেইন একদম, এটা হচ্ছে কমন জিনিস, একটা কমন, একটা ইকুইটেবল একটা রিলিফ অবশ্যই থাকবে। আইন অবস্থা ও ইকুইটি মতে বাদীর যে প্রতিকার পাইতে অধিকারী তাহার ডিগ্রি দেয়া হোক, এটা থাকবেই। বিকজ কোর্ট ইজ দ্য জাজ ইজ দ্য কোর্ট অফ কমন ল, নট অনলি কমন ল বাট অলসো ইকুইটি। ঠিক আছে, এই জন্য একটা ইকুইটেবল রিলিফের বিষয়টা থাকবে। কারণ 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 কি? কারণটা হচ্ছে যে কোর্ট আপনার ইকুইটি এক্সারসাইজ করার ক্ষমতা কোর্টকে দেওয়া হয়েছে। কোন কোন সেকশনে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেটা আমি পরবর্তীতে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে যখন আলোচনা করব তখন আমি সেটা বলবো। ঠিক আছে, তাহলে এই ইকুইটির জুরিসডিকশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাম্বার 1 এক্সক্লুসিভ জুরিসডিকশন, নাম্বার 2 কনকারেন্ট জুরিসডিকশন, নাম্বার 3 অক্সিলিয়ারি জুরিসডিকশন। একচ্ছত্র এখতিয়ার, সহযোগী এখতিয়ার, সাহায্যকারী এখতিয়ার। একচ্ছত্র এখতিয়ার, সহযোগী এখতিয়ার, সাহায্যকারী এখতিয়ার। I think then you all are clear on the jurisdiction of equity. I think so. আমি আশা করতে পারি আপনারা সবাই বুঝছেন। Yes, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে এখন আমি নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। আমি এখন বলবো যে ডেভেলপমেন্ট অফ ইকুইটি। হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ ইকুইটি, ইকুইটি কিভাবে ডেভেলপ করবে, আস্তে আস্তে কি কারণে আমাদের এখানে আসবে। মনে হতে পারে আপনাদের যে আমাদের এত বড় বড় মোগল সাম্রাজ্য ছিল, এত বড় বড় নবাব ছিল, এত এই ছিল সেই ছিল, আবার পরে আবার পর্তুগিজরা শাসন করেছে, ফার্সিরা ছিল, তারপর আপনার ইংলিশরা আসলো, ইংলিশের পরে ভারতবর্ষ তখন তো এক ছিল, তারপর ভারতবর্ষ ভাগ হলো, এত কিছু থাকার পরেও কেন ইকুইটি ডেভেলপ হলো? আপনার ব্যাপারটা হচ্ছে 1873 তখন কে ছিল তো এটা জানেন, তা আমরা তো বলার দরকার নেই, তখন ব্রিটিশ পিরিয়ড। 1873 মানে আমাদের এখানে কিন্তু ব্রিটিশ পিরিয়ড ছিল। হ্যাঁ, ব্রিটিশরা ছিল। যত কিছু বলেন ব্রিটিশরা, আমরা যত কিছুই বলি না কেন, আমাদের অধিকাংশ আইন কিন্তু ব্রিটিশরাই সৃষ্টি করে গেছে। ডেমোক্রেসি বলেন, আমাদের জাস্টিস বলেন, আমাদের যত কিছু বলেন, সব আইন দেখবেন ব্রিটিশ পিরিয়ডে সৃষ্টি হয়। হ্যাঁ, 1873 সালে যে আপনার এই যে ব্রিটেন যে ব্রিটিশ কমনওয়েলথ, এই কমনওয়েলথের সাবকন্টিনেন্টাল ল কিন্তু
সবগুলো হচ্ছে আপনার কমন ল ইংল্যান্ডে সব আইনের সৃষ্টি করেছে এবং অধিকাংশ স্থান কিন্তু অধিকাংশ দেশ কিন্তু ব্রিটিশরা শাসন করেছে। হ্যাঁ, তো এখন দেখেন এই কমন ল তো ছিল অলরেডি, একটা আইন ছিল, তাদের একটা ম্যাগনা কার্টা একটা বড় একটা আইন ছিল, বিভিন্ন রকমের হিউম্যান রাইটস ছিল, বিভিন্ন কমন ল ছিল, স্ট্যাটিউটরি ল ছিল, তারপরে কেন ইকুইটি ডেভেলপ করে? খুব সিম্পলি মনে রাখবেন, the equity develop on the basis of the development of the thinking of the human being. চিন্তা, চিন্তার যে বিকাশ, এটা হচ্ছে মেইন বেসিস। চিন্তার যে বিকাশ, মানুষের যে একটা স্ট্যাটাসের বিকাশ। আমরা আজ থেকে আপনারা দেখছেন না, অয়ময় দেখেছিলেন না, যে মির্জা সাহেবের বাসার সামনে দিয়ে যেতে হলে সবাইকে জুতা খুলে যেতে হয়। এই ধরনের চিন্তা এখন কেউ আর করে? এখন জুতা খুলে আসে কি জন্য? এখন জুতা খুলে আসে করোনা যাতে ঘরে না ঢোকে এই কারণে। মির্জা সাহেবের মতো মানুষকে ওইভাবে একেবারে জুতা খুলে মাথা নিচু করে যেতে হবে এরকম কিছু এখন সিস্টেম নাই। এখন হচ্ছে অল আর ইকুয়াল ইন আই অফ ল, সবাই সমান আইন। তখন আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 1995-6 এর দিকে একটা ঘটনা। এছাড়াও জমিদারদের ক্ষেত্রে এরকম হতো, কৃষকরা যখন আসতো তাদের জুতা খুলে মাথা নিচু করে এভাবে বসে থাকতে হতো, এই সেই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এখন একটু ডিফারেন্ট হচ্ছে। এখন হচ্ছে আপনার দেখেন, এখন শ্রমিকরাও আন্দোলন করে। এখন যারা আইনের চোখে সবাই সমান আর ইকুয়াল, আগের মতো নেই। মানুষ প্রথমে আপনাকে যে কোনো কিছু করার আগে মানুষকে মানুষের মধ্যে গুনতে হবে। এই যে একটু আগে জাস্টিন ট্রুডোর কথা বললাম, হ্যাঁ, ওনার অ্যাটিটিউড ম্যানার স্বাভাবিক কথা। I believe that you all love him and you all like him. আমি যেটা বিশ্বাস করি, আমি নিজে পছন্দ করি। আমি বাইডেনের কথা চিন্তা করি, বাইডেনও অনেকটা এই টাইপের। যাই হোক, এখন কিছু কিছু বিষয় আছে আমাদের এখানকার চিন্তা করেন, আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যে যত বেশি আন্তরিক, যে যত বেশি মানে আন্তরিক, যে যত বেশি জনগণের সম্মুখে যায়, যে যত বেশি জনগণকে সম্মান করে, যে যত বেশি জনগণকে সম্মান করে, আমরা তাকে বেশি পছন্দ করি। কারণ আমরা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছছি, আমরা এমন একটা জায়গায় আধুনিক বিশ্বে এসে পৌঁছে গেছি, যে বিশ্বে আমরা কিন্তু আমাদের নিজেকেই শুধু আমরা পছন্দ করি না, আমরা আমাদের সাথে সাথে আমাদের আশেপাশে যে মানুষ আছে প্রতিটা মানুষকে আমরা সম্মান করি, প্রতিটা মানুষকে আমরা অনার করি। আপনি কি করেন আমি জানি না, কিন্তু আমি করার চেষ্টা করি। আমিও বিশ্বাস করি আপনারাও সেটা চেষ্টা করেন। আমরা কিন্তু আগের মতো সেই সিচুয়েশনে নেই। আমরা যতই মানির ম্যান হই না কেন, যত কিছুই করি না কেন, একটা যদি সবচেয়ে বড় কথা, যত টাকার সে মালিক না কেন, যে যত বেশি পোলাইট, যে যত বেশি ফ্লেক্সিবল, যে যত বেশি ওয়েল বিহেভ, তাকে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। এটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? এখন আসেন ইকুইটি বিকাশ কেন করছি, এই কথাটা কেন বললাম, যে আপনার ইকুইটি বিকাশের ক্ষেত্রে কিছু বিষয় আছে। আমি ইকুইটি বিকাশগুলো আজকে শেষ করবো, এরপরে আমি কি পড়াবো আপনাদেরকে সেটা আমি 2 দিন আগে, 2 দিন আগে আমি আপনাদের পেজে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনি একটু পড়ে নেবেন, পড়ে নিলে আমার জন্য একটু সুবিধা হবে। তো যাই হোক, আমরা এখন ইকুইটি বিকাশটা একটু বলি। ইকুইটি বিকাশ হয়েছিল মূলত বিভিন্ন কারণে বিকাশ হয়েছিল। বিকাশের কারণের প্রথম কারণ যেটা ছিল, নাম্বার 1, সেটা হচ্ছে আনসাফিসিয়েন্ট অফ কমন ল। আনসাফিসিয়েন্ট অফ কমন, মানে কমন লর অপ্রতুলতা, কমন অপ্রতুলতা বা অপর্যাপ্ততা, মানে কমন লর এত বেশি ছিল। আপনি দেখেন এখনো কিন্তু আমাদের অনবরত আইন সৃষ্টি হচ্ছে, এখনো আমাদের অনবরত আইন সৃষ্টি হচ্ছে। আমরা এই আইন চেঞ্জ করছি, ওই আইন চেঞ্জ করছি, এই আইনটা ডেভেলপ করছি, এই আইনকে অ্যামেন্ডমেন্ট করছি। কেন করছি? করছি এই কারণেই আমাদের সোসাইটি ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের আইনের অবস্থা। কারণ আইন হচ্ছে এমন একটা জিনিস, আপনি একটু করে চিন্তা করে দেখেন তো, আপনি প্রতিটা মুহূর্তে, আপনি প্রতিটা কদমে কদমে কিন্তু আইন। আপনি ঘর থেকে বেরোন, ঠিক আছে? তাহলে এখন আমাদের লকডাউন চলছে, তাহলে আমরা একটা আইনের মধ্যে আছি, আমাদেরকে বলছে ঘরে থাকার জন্য। ওকে, আপনি ঘর থাকলেন না, আপনি প্রয়োজনে বের হলেন, বের হলেন। আপনি বের হয়ে আপনি যেখানে যাবেন, আপনি ধরেন কোন একটা কিছু কিনতে যান, কিনতে গেলে তার সাথে আপনার একটা চুক্তিগত বিষয় আছে। আপনি বললেন যে এটা এত টাকা, হ্যাঁ এত টাকা, আপনি দিলেন, টাকা যে লেনদেন করলেন, এই চুক্তিগত দায়। তারপর আপনি যদি গাড়ি থাকে, গাড়ি নিয়ে বের হলেন, গাড়ি নিয়ে বের হলে এখানে ট্রাফিক আইন আছে, অনেক আইন আছে। হ্যাঁ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে কিন্তু আমরা আইনের একটা সিস্টেমের মধ্যে চলি। আর ল ইজ নাথিং বাট এ সিস্টেম, ইটস এ কমন সেন্স, ঠিক আছে? আইন আসলে তেমন বেশি কিছু না, ইটস এ সিস্টেম, একটা সিস্টেম। এই সিস্টেমটাই হচ্ছে, সিস্টেমের বাইরে গেলে সবকিছুই আপনার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অল সিস্টেম ইজ কল্ড দ্য ল। এখন এই সিস্টেমটা হচ্ছে, এই সিস্টেমটা আমরা আজকে চিন্তা করছি। আজ থেকে যখন আপনার 1100 বছর আগে, যে 1100 শতাব্দীতে
যখন নরম্যানের যুদ্ধ হয়েছিল 1066 তখন এরপরে যখন রাজা এডওয়ার্ডের ক্ষমতায় আসলো, বিকাশ লাভ করলো 1300 শতাব্দীতে, তখন আজ থেকে কত বছর আগে চিন্তা করেন, 1400 বছর, 1400 কেন আরো বেশি, 2000 বছর, প্রায় 1800 বছর। এই 1800 বছর আগে আপনার এই পরিবেশ তো এরকম ছিল না। এই দেশের মানুষ এখন যেমন, তখনকার মানুষ এরকম ছিল না। তখন আর্থসামাজিক প্রেক্ষাপট তেমন ছিল না। তখন আর্থসামাজিক প্রেক্ষাপট ছিল একটু ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে সেই আর্থসামাজিক প্রেক্ষাপটের ডিফারেন্টের কারণে আমাদের কিন্তু অনেক কিছু ডেভেলপ একটু ডিফারেন্ট হয়ে গেছে। এই ডিফারেন্টের কারণেই আমাদের আইনও কিন্তু চেঞ্জ হচ্ছে। তখনকার দিনে যে কমন ল গুলো ছিল, সেই কমন ল গুলো পর্যাপ্ত ছিল না, কারণ মানুষের বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতো, বিভিন্ন রকমের আপনার আহ, আপনার প্রবলেম ক্রিয়েট হতো, বিভিন্ন রকমের রাইট ভায়োলেশন হতো। কিন্তু সেই ভায়োলেশনের দিক থেকে মানুষের যে চিন্তা ভাবনা, যে বিকাশ, সেটা অনুযায়ী কমন লটা পর্যাপ্ত ছিল। এই কমন ল পর্যাপ্ত না থাকার কারণে তারা অনেক সময় নিজেরাই চলে যেত কিংসের কাছে, অনেক সময় বিচারকরাই তাদেরকে কিংসের কাছে পাঠিয়ে দিত। তার মানে নাম্বার ওয়ান, কমন ল বিকাশের, ইকুইটি বিকাশের কারণ হচ্ছে দ্য আনসাফিসিয়েন্ট অফ কমন ল। তার মানে বাংলাটা হচ্ছে কমন লর অপর্যাপ্ততা বা অপ্রতুলতা। নাম্বার টু হচ্ছে নন ফ্লেক্সিবিলিটি অফ কমন ল। কমন লটা ফ্লেক্সিবল ছিল। এটা কমন ল মানে কোনো সার্কামস্টেন্স চিন্তা করতো না, কোনো বিষয় চিন্তা করতো না, কোনো আপনার মেন্টালিটি চিন্তা করতো না, কোনো বিবেক চিন্তা করতো না, কিছু চিন্তা করতো না। কমন লটা শুধু কমন লর স্টাইলে এটা ইমপ্লিমেন্ট করতো। কমন লটা শুধু কমন লর স্টাইলে এটা ইমপ্লিমেন্ট করতো। এটা কোনো স্পেসিফিক কিছু ইয়ে ছিল না। এই কারণে আপনার কমন লটা ফ্লেক্সিবল করার কোনো সুযোগ ছিল না। কমন ল ছিল নন ফ্লেক্সিবল, স্ট্রিক্ট, অলওয়েজ স্ট্রিক্ট। স্ট্রিক্টের কারণে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, আপনার বাসার যে মানুষটা খুব কাকপট্টা টাইপের মানুষ, আপনি তাকে পছন্দ করেন? আমি কনফার্ম করেন, আপনি যে মানুষটা একটু কথাবার্তা বলেন, একটু ফ্লেক্সিবল, একটু বলে যে হ্যাঁ এটাই করো, ঠিক আছে তুমি করে ফেলছো, ঠিক আছে করে ফেলছো, কিছু করার নেই, এখন তার তোমাকে মেরেও কিছু হবে না, বকা দিয়েও কিছু হবে না, নেক্সট থেকে যাতে সেই ভুলটা না হয় সেই বিষয়টা আপনি চিন্তা করেন। দ্যাটস দ্য আমাদের চিন্তা ভাবনা থেকে। এই চিন্তা ভাবনার বিকাশটা কিন্তু বহু আগে থেকে শুরু হয়েছে। সেই বিকাশটা আমাদের একটা জায়গায় এসে অনেক এক্সপ্রেড করেছে, অনেক বৃহৎ হয়েছে। বাট সেই বিকাশের ধারাবাহিকতা কিন্তু বহু আগে থেকে শুরু হয়েছে, অনেক আগে থেকে আস্তে 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 সেই বিকাশটা লাভ করে আসছে। এই বিকাশটা তখনও ছিল, তখনও মানুষের ব্রেন কাজ করতো, তখনও মানুষের কাজ করতো, অনেক কিছুই কাজ করতো মানুষের, হ্যাঁ। তখন সেই এই কাজ করা থেকে মানুষের ব্রেন ডেভেলপ। কমন লটা ফ্লেক্সিবল ছিল না, নন ফ্লেক্সিবল ছিল। এই নন ফ্লেক্সিবলের কারণে মানুষ একটু ফ্লেক্সিবল হওয়ার জন্য ইকুইটির কাছে যেত, কিংসের কাছে যেত। তারা চিন্তা করলো কিংসকে তারা অনেকটা লর্ডের মতো মনে করে। হ্যাঁ, আমরা জানেন আমার দেখানো হাইকোর্টে, যদিও আমি এই বিষয়টা খুব একটা লাইক করি, এখনো হাইকোর্টে মাই লর্ড বলে। আমি বিশ্বাস করি যে মাই লর্ড হচ্ছে, ইন্ডিয়াতে কিন্তু মাই লর্ড করা বন্ধ, হ্যাঁ, এটা আইন করে বন্ধ করে দিয়েছে। রাজস্থান হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মাই লর্ড বলে না এখন। তো এখনো আমাদের কিংসদেরকে লর্ড বলতে, হ্যাঁ, এখনো আপনার হাইকোর্টে গেলে দেখবেন জাস্টিসদেরকে মাই লর্ড না বললে ওনারা রাগ করে। যাই হোক, মাই লর্ড বলতে হয়, এটা সিস্টেম অনুযায়ী আমাদের বলতে হয়। আবার কতগুলো জাস্টিসকে মাই লর্ড বলাতে বলে যে না, আপনি মাই লর্ড বলার দরকার নেই, আপনি মহামান্য আদালত বলেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? তো বিষয়টা হচ্ছে এটাই, যে ওইটা বিষয় না। এখন লর্ড আর লর্ড নয় এটা নিয়ে আমাদের কথা না, আমাদের প্রশ্ন ওইখানে না। আমাদের প্রশ্নটা হচ্ছে কমন ল একটু নন ফ্লেক্সিবল ছিল, আর ইকুইটি একটু ফ্লেক্সিবল ছিল। ফ্লেক্সিবল থাকার কারণে মানুষ একটু ফ্লেক্সিবলের কাছে স্বাভাবিক একটু চায়। আপনার ঘরে যদি কোনো একটা অপরাধ করেন, যেমন আমার ছোট ভাই প্রায় সময় অপরাধ করে এসে প্রথমে আমাকে বলতে, আমি তো এই ভুলটা করে ফেলছি। কারণ সে বুঝে যে আমি বাবাকে আমি কভার করতে পারবো, হ্যাঁ। সে আমাকে বলে আব্বাকে বলে একটু কভার করো, ঠিক আছে। সে কিন্তু আব্বার কাছে সরাসরি গিয়ে, কাজটা হচ্ছে বাবা, কিন্তু সে ভুল করে ফেলছে তার একটা ভুল হয়ে গেছে, তখন আমাকে এসে। তার মানে আমরা সবসময় ফ্লেক্সিবলের কাছে, তখনকার মানুষও একটু ফ্লেক্সিবলের কাছে, নন ফ্লেক্সিবল থাকার কারণে কমন লর কাছে। এই বিকাশের হচ্ছে আরেকটা কারণ, কমন ল নন ফ্লেক্সিবল ছিল। এই কারণে মানুষ ফ্লেক্সিবল হওয়ার জন্য, কিছু ন্যায় বিচার একটু ফ্লেক্সিবিলিটির জন্য, নমনীয়তার জন্য, বাংলা বলে নমনীয়তার জন্য কমন লর কাছে, এই আর কাছে আসে, ইকুইটির কাছে আসে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণটা হচ্ছে
পদ্ধতিগত ত্রুটি ও জটিলতা, প্রসিডিউরাল মিস্টেক অ্যান্ড ক্রিটিক্যাল প্রসিডিউর। আপনার প্রসিডিউরাল মিস্টেক অ্যান্ড ক্রিটিক্যাল প্রসিডিউর, ব্যাপারটা হচ্ছে এরকম পদ্ধতিগত ত্রুটি এবং ত্রুটিগত জটিলতা। ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি দেখেন আপনার